যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। যার পকেট শূন্য সে হল রাজা ধীরাজ মহারাজ। আপনি শুনছিলেন তো ব্রাহ্মণবাড়িয়া যে আমার অ্যাটাক করে নাস্তিক উপাধি দিয়ে দিছে। আপনি এমন একটা পথে হেঁটেছেন যে পথে সচরাচর কেউ হাঁটে না। ইচ্ছা জ্ঞানার কতগুলি ব্রহ্ম সমাজের প্রার্থনার সঙ্গীত আছে। মনের মানুষ কাছে টানে, আমাকে মনে হয় 12-13 বছর বয়সে আমাকে রেখে চলে গেছে। আমি জগৎ ঘুরে এলাম, কোথাও তোমায় নাহি পেলাম, খুঁজতে গেলাম আমি যারে, সেজন ছিল আমার ঘরে। সেই ভাবকে বুঝতে হলে ভাবের অন্তর থাকতে হয়। কোথা হতে আসি কোথা বেসে যায়, জোড়াইতে চাই কোথায় জোড়াই। আমাদের মতো জায়গা থেকে আমরা আসলে বোঝাটাও খুব মুশকিল। একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, স্কুল খুলছে রে মৌলা স্কুল খুলছে, গাউসুল আজম মাইজ ভান্ডারী এত বড় কিবরিয়া বাইরে 1 ফুটা ওষুধ একটা পুরিয়ার মাঝে দিল, এটা দিয়ে ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। যারা নেক্সাস টেলিভিশনে চোখ রেখেছেন তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ। এবং সপ্তাহান্তে বলা চলে আমরা সপ্তাহের একদিন আপনাদের সঙ্গে আড্ডা দিই। আমাদের এই অনুষ্ঠানে অনেক গুণীজন আসেন, তো আজকেও একজন গুণীজনকে নিয়ে আমার কথা হবে। তাকে দেখলে আপনারা চিনবেন, তিনি আমাদের বাউল, চিশতি বাউল। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় খুব শর্ট নোটিসে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি অনেক সময় ফেসবুকে বলি আমার বন্ধুদের জন্য কল রিসিভ করতে আমি চিরজাগ্রত থাকি। তো আমি কিবরিয়া ভাইকে দীর্ঘদিন যাবৎ শব্দ শুনে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আর ও যে দীপ্তি, আমার অনুষ্ঠানের producer, জি। ওর নামটার সাথে দীপ্তি, খুব হ্যাঁ। মিল আছে। হ্যাঁ, ও আমার তুমি করে ডাকতেছে, মনে হচ্ছে যে না আমার বড় নাতিনের ঘরে বড় মেয়ের ঘরে নাতিনটা যেভাবে ডাকতেছে এইভাবে। আমাদের অনুষ্ঠানের জন্য অনেক কষ্ট করে। আমি জানি না এতটুকু থাকবে কিনা। দীপ্তি আমাদের অনুষ্ঠানের প্রডিউসার, মালিক অনেক জানে। বকা খায় আমার, বাট শি ইজ ভেরি গুড। আপনার নামটার পুরো নামটা আমার জানার খুব শখ আপনার মুখে। শাহ সুফি ডাক্তার শামসুল হক চিশতি নিজামী। এই নামগুলো তো নিশ্চয়ই পরবর্তীতে কিছু না কিছু যোগ হয়েছে। হ্যাঁ। ছোটবেলায় কি ছিল? ছোটবেলা তো এক নাম শামসু। শামসুল থেকে শামসুল হয়ে গেছে। আর ডাক্তার ব্যাপারটা? মানুষ যখন কোনো নিয়ত করে খালেস দিলে আল্লাহ তা পূরণ করে। জি। আমার বাবা আমাকে মনে হয় 12-13 বছর বয়সে আমাকে রেখে বাবাই চলে গেছে। সেদিন বাবার চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করছি। তো যাই হোক, যতটুকু সামর্থ্য ছিল কচি বয়সের রোজগারের টাকা দিয়ে বাবার চিকিৎসা করতে গিয়া আমার স্পষ্টই মনে আছে, দাদায় 30 টাকা এক্সরে ফি নিয়ে সাথে সাথে ওই এক্সরে রিপোর্টটা উনি দেখছে। দেখা মাকে আর বাবাকে বসায় রেখে আমাকে ডাক দিয়ে চেম্বারের বাইরে নিয়ে গেল। নিয়ে আমার গলা জড়ায় ধরে বাইরে, মা বাবা কারোরই চিরদিন বাঁচে না, তোর বাবা বাঁচবে না, কোনো অসৎ ডাক্তারের প্রবঞ্চনায় পড়ে তুমি কিন্তু ভিটামাটি বিক্রি করে ওনার অপারেশন করতে যায় না, ওনার লিভার ক্যান্সার। ও, একটা উসিলা, ক্যান্সার রোগের উসিলায় বাবা চলে যাবে, ধরে রাখা যাবে না, বরঞ্চ বাবার ভিটামাটি না বিক্রি করে বাবা যা খাইতে চায় দেখতে চায় তাকে দেখাইয়ে দাও, মনের স্বাদ ইচ্ছা পূরণ করে দাও, আর বাবার বিটাই বসে বাবার গুণগান গাও। বাড়িতে যাওয়ার পথে পথে বাবার লঞ্চে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কি খেতে মনে চায়, কি দেখতে মনে চায়? বাবা রে, তুমি এমন সময় কইলা বৈরবটা আয়া বসি আয়া এখন আমার জিজ্ঞাসা কি খাইতে মনে চায়? আমার খাইতে মনে চায় তরমুজ, আর দেখতে মনে চায় আমার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িঘর। আমি তো চলেন আপনি নিয়ে যাই। বাবার ব্যথাটা মানে থেমে থেমে হয়তো কিছু সময় আবার এই রেস্ট করলে
আবার যেন কিছু সময় চলা যেত। আর এদিকে আমার মহাজন আমার পরামর্শ দিল, তোমার বাবা যেহেতু অসুস্থ, তোমার বড় ভাই তো তোমার বাবার খোঁজ নেয় না, তো ওনার পাশে থাকা দরকার, সেবা করারও দরকার, আর তোমার বেতন তুমি ঘরে বসেই পাইবা, এখন তোমার বাবার পাশে থাকো। আব্বারে কইলাম, আব্বা এই ঘটনা আমার মহাজন শুক্র আলী মিয়া কইছে, আপনি কী কন? তাইলে তো সুন্দর হইয়া। ওই আমার বাবা আবার ছোটোবেলা থেকে আপনার যে বাঁশের যে কারুকার্যগুলি, এগুলি সব উনি পারতেন। বাবার কাছ থেকে দেখে দেখে আমারও বেশ একটা আইডিয়া ছিল। আমি ঘরের দোকান দিব, ওই যে মুলি দিয়া এই চিকন চিকন খাঁচা খুব খুব বেড়া বানায়া এই মুলিগুলি আমি বাইরে বইয়া করতেছি। এমন সময় মা কয়, শামসুল হক তুমি ঘোরায় তো, তোমার বাবা যেন কেমন অস্থির অস্থির মনে হইতেছে। গেছি দেখো, বাবা তুমি আমারে কুলে লও। আমি বললাম, বাবা আব্বা আপনারা আমি কি করে করলাম, আপনি অত বড় বেটারে কাও, তুমি আমার গলায় ধরো, আমার গলার তলটা আমি তোমার কোলে উঠি। বলার পর আমার এইখানে বাহুতে মাথাটা রাখা আবার তাকাইয়া ছোট্ট করে দুইটা কথা কইল, বাবারে আমার যৌবনকালের অনেক সন্তান মারা গেল, আর তোমার বড় ভাই তো খোঁজ খবর নেয় না, তুমি এই কচি বয়সে কঠোর পরিশ্রম করছো আমার সুখের জন্য, আল্লাহ তোমার ধন দেব, এবং আমি তোমাকে নাবালক রেখে যাই, আল্লাহ তোমাকে জন্ম দিব, জ্ঞানে জনে জনে তুমি ভরপুর থাকবে, আমি কবরের থেকে দেখব। আপনার বাবার মৃত্যু এবং পরবর্তীতে আপনার হোমিওতে ডাক্তার হওয়া, ও ডাক্তার হওয়াটা আয়া বললাম ঢাকায় মেরুল বাড্ডায় নিমতলা মন্দির, এখানে আইসা রিক্সা চালানো আরম্ভ করলাম। আচ্ছা, মায়ের জন্য। এখন বাবা মৃত্যুর পর আমি একটা শপথ করছি, আমার মাকে দেব না কারো ঘর থেকে এক চিমটি লবণ হাওলাত করতে। তাহলে নগদ পয়সার ব্যবসাটা রিক্সা, আর এর মধ্যে কোনো ভেজাল বোঝাল নেই। মানে আপনি ঢাকায় এসে যখন রিক্সা চালাচ্ছেন তখন বয়স কত আপনার? বয়স 14 হবে। তখন পর্যন্ত গানের সঙ্গে কোনো যোগাযোগ নাই? হ্যাঁ, গান তো আমি গুনগুনাই একেবারে ছোটবেলা না, থেকে। কিন্তু আপনি বাউল হয়ে উঠবেন ওরকম কোনো বিষয় ছিল না? স্বপ্নটা আচ্ছা, ছিল ঠিক না। আছে, আমি এখান থেকেই ফিরবো। তার আগে আপনার পাশে যেটা আছে এটার নামটা কি? সারিন্দা। সারিন্দা। তো সারিন্দা নিয়ে বাউল বসে গল্প করছে, দর্শক যারা আছে তারা তো একটু হলেও শুনতে চাইবে। তুমি মিশেছ মোর দেহের সনে, মিলিছ মোর মনে প্রাণে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেঘাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাতা। রিক্সা চালানোর ভিতর দিয়ে সমস্ত রাত আমি গুনগুন গুনগুন সুরে গান গাই এবং সঙ্গীতের গুরু খুঁজি, গান শেখার জন্য উস্তাদ খুঁজি। গরম মার্কেটের উস্তাদ ছিল রহমান বয়াতি, একটা চাবি মেরা দিল সেরা জনম বইরা চলিতেছে। যাই হোক, ওনার সংসর্গে গিয়ে মিশলাম, গান শিখবো। হঠাৎ একদিন আমার ভিতরে একটা টেনশন আই বললো, আমি আসলাম কিনতে, আমি তো বিক্রি করা শুরু করে দিলাম, আর ওনার কাছে আমি কিনার মতো তো কোনো কিছু দেখি না। ওনার জাগতিক কয়টা গানই ওনার পুঁজি, না এতে তো আমার হবে না। তখন আমি আবার বেরিয়ে গেলাম অন্য উস্তাদের খোঁজে। যাই হোক, এখানে অনেক উস্তাদের দুয়ারে গেছি, আল্লাহ তোরে খুঁজতে খুঁজতে পড়েছি মহা সংকটে। তো এই যে একটা হুতাশা, এই হুতাশাটা নিয়ে নিমতলা মন্দিরে বৈশা বৈশা একলা একলাই গান লিখি। গুরু নামের কাম কিরে তোর চেতন গুরু আপন করে, আর স্বরূপেতে নিরিখ দিয়ে দেখো মনে লক্ষ্য করে। স্বরূপ সম্পর্কে তখন কোনো ধারণাই আমার ছিল না, কিন্তু লিখতে তো পালাইছি কলমে। তো বসে থাকি, যেখানে বসে থাকি
এটা একটা সাধুর মন্দির, ওই মন্দিরটা বলে না সমাধি। ওনাকে এখানে সমাহিত করা হয়েছিল, ভিতরে ওনার এটা কবরটা, আর যে বারান্দাটার মাঝে বৈশা থাকি। এই বাবুর সমাধিতে বৈশা আমি যেন একটা এমন নীরব পরিবেশে, আমি যেন একটা সেফে ছিলাম। যতক্ষণ ভালো লাগতো লেখালেখি করতাম, মনের অজান্তে গান গুনগুনাইতাম, যা আসতো লিখতাম। ঘুম আসলে মাথার চুল তখন অনেক লম্বা ছিল, চুলগুলিরে বইটা বালিশ বানিয়ে পরে ঘুমাই থাকতাম। আর শুধু এই গল্প করতাম যে আমি কি একজন শুদ্ধ গুরু পাবো না। তখন আমার যে রিক্সার প্রথম উনি হাতটা ধরে শিখায় না, তবু তো উসিলার গুরু মোহাম্মদ আলী মিয়া মামুর তুমি না একজন উস্তাদ খোঁজো। আমি হ কোথায় তুমি ওই মীরবাগ যাইয়া দেখো হালিম বয়াতিরে তোমার পছন্দ হয় কিনা। নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সংফেরে, ভুইল না মন তাহারে। অপলক দৃষ্টিতে ওনার দিকে আমি মনে হয় 1 ঘন্টা তাকিয়ে রইলাম। আর দুপুরবেলা রুদ্রটা আমার কাছে মনে হচ্ছে না যে আকাশে কোনো রুদ্র টুদ্র আছে। আমি যেন পাথর হিম মানে শীতলভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম দরজায়। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা গেছে উনি আর ধ্যান রাখতে পারতেছে না। উনি ধ্যান সাইরা বাদ দিয়েছে আমার জিজ্ঞাসা করতে, কিমিয়া কী দেখেন? আমি কি হুজুর আমি আপনারে দেখি। করে মেয়ে এমন কথা তো কেউ কয় না। আমারে আপনি কী দেখতেছেন বুড়া বেড়া? আমি কি আপনার সুন্দর রূপটা আমি দেখতেছি খারাইয়া। কত আমার রূপ দেখতেছেন, আপনি বাইরে দাঁড়ায় রয়েছেন কেন, ভিতরে ঢুকেন। আমি কি আপনি তো আমাকে অনুমতি দেন নাই। কহ এখন দিলাম, আসেন বসেন। তা খুব মিষ্টি ভাষায় কথা কইতো, আসেন বসেন। বসলাম, এই তো বসলাম না, মনে হয় যেন এক অজানা মায়াডোর আটকা পড়ে গেলাম। এখন দেখি উনি ওই যে রেডিও বা টেলিভিশনে বিভিন্ন গানের প্রোগ্রামের ছবিগুলি দেওয়ালে লটকানো। আমি কই তাহলে আমার মামু মোহাম্মদ আলী আমার জাগামতে ফাটাইছে, এই বেটার কাছে আমার গান শিখতে হবে। আমি বললাম হুজুর, অনেকে দেখতে কিন্তু এই একেবারে হুজুরের মতো ছিল, টুপিয়া টাপিয়া দাঁড়িয়ে টাড়িয়ে। আমি হুজুর আমার তো গানই শেখার ইচ্ছা ছিল। শিখেন, একটা সারিন্দা কিনেন। আমি কই পাইব সারিন্দা? আপনার টাকা আছে সারিন্দা কিনে দিয়ে? আমি আছে তো। কত লাগবে? 250 টাকা নিয়ে আসেন। 250 টাকা দিয়ে আমার আরেক সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে একটা আম কাঠের সারিন্দা কিনা আমার হাতে তুল্লা দিয়া একবারেই যে সারে গা পাধা নিসা সানি দা পা মা গা রে সা। আরোহণ আবরণ একবার দেখাই দিয়ে করলেন, এবার বাজান গিয়া। ভাই আমি কিন্তু অনেক সময় এই আমি ফেসবুকে বলি, বাঙালিরা বাংলায় বুঝোস না, তুই বিজাতি চর্চা করস। বাজান বাহবা যুগ যান বাজান, আবার গিয়া।
তখন আমি বুঝে লেছি যে ওনার কাছে বইয়ে তো বাজাইলে হইব না, আমার কইছে গিয়া বাজাইতাম। আবার এই মন্দিরে বললাম পঞ্চানন্দ সাধুর পদপার্শ্বে। সাধু কিন্তু আমি জীবনে কোনো দিন দেখিও না, আর তখন আমি জানতামও না যে ওনার নামটা পঞ্চানন্দ সাধু। এখানে বসে ভাই দিন রাত 24 ঘন্টা বাজাই। আর আমার মা এমন একজন সঙ্গীতমুদী মা ছিল, আমার মা আমাকে গান শোনাইতো। আরে পীরের তাজিম যে বলিবে বেঈমান হইয়াছে গরিবে, এখন আর কথাটা লাইন আসতেছে না, মানে মা বলছে পীরের তাজিম করো, খেদমতে রহমত পাবে। তো আর কি, মা তো আমার মা ছেলের 4টে ডাইল ভাতের ব্যবস্থা যদি রোডে হয়ে গেছে, আর আমি রোডে থাকি নাই, গাড়ি আন্না জমা থইয়া গ্যারেজে মালিকের ভাড়া দিয়া বাসায় যে টাকাটা হয়তো ডাইল ভাত কিনা লইয়া মা ছেলে খাইয়া দেয়। ওই রাতের রাত বয়ে থাকতাম, কত রাত যে আমি জেগে কাটাইছি এই নিমতলা মন্দিরে। তখন বড় একটা নিম গাছ ছিল, এখন কিন্তু নিম গাছটা নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যতই জ্বালা দিস রে কালা, যতই জ্বালা দিস রে কালা, ততই বারে প্রেম সাপ তোর লাগাবে, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত আমার। হাতি যত ব্যথা দিয়েছিস নিঠোর, ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর রে আমার, লেগেছে মধুর। যেমন প্রভুর দশারে না কুকুর, প্রভুর দশারে না কুকুর, যতই করুক ব্যথাঘাত তোর লাগাবে, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত আমার। নষ্ট ভ্রষ্ট যা হই আমি তোমারই দাসী, পাপ পুণ্য যতই করি তোরে ভালোবাসি প্রভু, তোরে ভালোবাসি। নষ্ট ভ্রষ্ট যা হই আমি তোমারই দাসী, পাপ পুণ্য যতই করি তোরে ভালোবাসি প্রভু, তোরে ভালোবাসি। আমি ত্রাসী গ্রাসী সর্বনাশী, ত্রাসী গ্রাসী সর্বনাশী, প্রবাসী প্রেম উন্মাদ তোর লাগাবে, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না, তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। জাগো বিবেক, আর ঘুমাইও না, এই ঘুমাইতে সব সর্বনাশের মূল। কেন মনে হলো যে গানেই আমাকে টানছে বা এই জায়গাটাই আমার জায়গা, মানে এই এই অনুভূতিটা কেন? এইটা চুম্বকের আকর্ষণ, আমার নিজের কোনো পাওয়ার নয়। অর্থাৎ একজন সূক্ষ্ম জ্ঞানী আরেকজনকে খুঁজে কিছু দান করার জন্য। সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগের কথা বলি। প্রেমিক যারা প্রেমানন্দ মজিয়া থাকিস, সৈগ মজিয়া থাকিস। অতর মনের মতো রসিক পাইলে গো, সখী না নিলে উঠাইসা দিস। যাই না শুই না প্রেম করিস। বাংলা বাজার একদিন আমি গেছি কম্পারেটিভ ম্যাটেরিয়াল, ওই যে হোমিওপ্যাথি ডাক্তারিটা আছে, হ্যাঁ,
আমি যখন আমার গুরুর কাছে বললাম যে আমি গান শিখব, উনি বলতেছে আমাকে, মেয়ে শুধু গান শিখবেন কেন, পাশাপাশি হোমিও ডাক্তারি শিখেন। কারণ বাংলার সঙ্গীত শিল্পীরা ওরা রাত্রে কমিটির বাড়িতে যে বেনসন গুলিপ খিনা বেনসন খাই, পরের দিন সকালবেলা দোকান বাকি দিয়ে পকেট খালি হয়ে গেলে আকিস বিড়ি টুকায়। ওই শিল্পী হয়ে লাভ নেই। আপনাকে গান চর্চা করতে থাকেন, কোনো একদিন সম্মানের সাথে আল্লাহ গাওয়াই লাগাইবেন, আর নইলে ওই যে 4টা ডাইল ভাত আপনার হোমিওপ্যাথি চিকিৎসারও সিলাই হয়ে যাবে। তখন আমি বললাম, হুজুর আমি তো লেখাপড়া জানি না। খয়নি আপনি জানেন না দিকটা কী, আমি আপনার জানে এলো। আরেকটা গভীর কথা কইছে, সে কথাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমাকে একটা সাহস দিছে, অভয় দিছে, আপনি পারবেন। তা কাম করেন, একটা মেটিনা মেডিকা এনসি ঘোষের মেটিনা মেডিকা একটা বই আপনি বাংলা বাজার থেকে নিয়ে আসছেন, বা ওই যে গ্রিন হোমিও হল, জয়কালী মন্দিরে, জুহা, এদের কাছে গিয়া লয়ে আইয়েন, রিক্সাটা চালাইতে গিয়া লয়ে আইয়েন। গান নিয়ে যে বাউল জীবন, এটা কত বছরের? একেবারে ছোটবেলা থেকে। মানে আমি যদি বছরের হিসাব করি, লাইক আপনার এখন যদি বয়স বলি, আমি জিজ্ঞেস করি, আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে, এখন বয়স কত? এখন বর্তমানে বোধহয় 60 ঊর্ধ্ব। 60 ঊর্ধ্ব। 40 বছর তো আমরা বলতে পারি না, কিন্তু আরো বেশি সময়। আরো বেশি সময়, একেবারে মানে ওই মাদ্রাসায় যখন মা বাবা দিয়ে দিছে 6 বছর বয়সে, তখন থেকে আমি ওই যে এই গজল, কেরাত, মানে মিষ্টি সুরে এই সুর পছন্দ করতাম। আমাদের যখন মানে আমরা জীবন সায়ান্নে চলে আসি, বা ধরেন আমাদের তো একটা সময় পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হবে, অবশ্যই। তখন আমার কেন জানি মনে হয় যে 40-এর পরেই এক ধরনের বোধ চলে আসে মানুষের মধ্যে, যে জীবন নিয়ে একটা হিসাব নিকাশের বয়স চলে আসে। মানে আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি তো মানে সাধারণ মানুষের মতো নন, আপনি এমন একটা পথে হেঁটেছেন যে পথে সচরাচর কেউ হাঁটে না। আপনাকে যদি আমি বলি এই গান বা এই বাউল জীবন আপনাকে কি দিয়েছে, আপনি কি বলবেন? আমি বাসায় বোঝাতে পারবো না, এটা তো আত্মার পাওয়ার। ওই যে বাবাই মানত করে আনছে একজন অলি আল্লাহর দরবার থেকে, সেই যে রুহটার পাওয়ার, আমার এই পাওয়ারটা আমার উপরে ছোটোবেলা থেকে ন্যস্ত হয়েছে। আমি যেখানে মিষ্টি সুর শুনতাম সেখানেই যেতাম, মিষ্টি সুরে আমি কোরআন তেলাওয়াত করতাম। সেদিকে আর গেলাম না, কারণ ওখানে বেশি আলোচনা করলে তো আপনি শুনছিলেন তো ব্রাহ্মণবাড়িয়া যে আমার অ্যাটাক করে নাস্তিক উপাধি দিয়ে দিছে। তো যাই হোক, এবার ডাক্তারিটাই বলছি। এবার ওই বইটাই না দেখি, বইটার ভিতরে এত উচ্চ মার্গের সাধকদের কথা, মিয়া তানসেন থেকে আমাদের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খান পর্যন্ত সংক্ষিপ্ত জীবনী এবং গান, এই গানগুলির বর্ণনা দেওয়া বাসায় মুশকিল। কি বলবো, গৌতম বুদ্ধের লেখা গান, কত বড় সাধক উনি, বাসায় তো বোঝাবার মতো নাই। জোড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা বেসে যায়, জোড়াইতে চাই কোথায় জোড়াই। রবি ঠাকুরের গান। তোমারই করেছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথহারা, তোমারই করেছি জীবনের ধ্রুব তারা। এবার ডাক্তারি বই কিনা থইয়া ওই এটারে লইয়া আরম্ভ হয়ে গেলাম। এটারে আমি মনে হয় যে আমি দরজা লাগাইয়া বয়ে বয়ে পড়ছি। কতগুলি ব্রহ্ম সমাজের প্রার্থনার সঙ্গীত আছে, যেগুলি আমি আমার নিজের জন্য একা একা করি। এই গানই কি আপনার পরবর্তীতে জীবিকা হয়ে গেল? গান আমার পথ প্রদর্শক হয়ে গেল। মানে রিক্সা চালানো ছেড়ে দিয়ে সবকিছু শুধু গান নিয়েই থাকতেন? এই রিক্সা চালানোর ভিতর দিয়ে গান চর্চা করতাম, আর গুরুর কাছে আসা যাওয়া করতাম। ওই যে একবার কয়ে দিছে নেন বাজেন গিয়া, এটাও বাজাইতাম। আবার ওই যে ডাক্তারি চর্চা, কিছু সময় ওনার কাছে যাইতাম, উনি যে ওই রুগীরা পুড়িয়া দিত। আমার দয়ালে কিন্তু আপনার ওই যে বর্তমান যে ডিজিটাল ডাক্তাররা বেশি টাকা রাখার জন্য কত ফর্মুলা করে, এগুলি উনি ছিল না। উনি একটা দুইটা পুড়িয়া বললা দিত, একটা পুড়িয়া খায় মানুষ ভালো হয়ে যেত। আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, এত বড় কিবরিয়া বাইরে 1 ফুটা ওষুধে একটা পুড়িয়ার মাঝে দিল, এটা দিয়ে ভালো হয়ে গেল। অর্থাৎ এই যে হোমিওপ্যাথির উপর যে আমার বিশ্বাসটা,
আমার ভাইয়ের দোকানে বসে তো আমি পুরিয়া বলছি, ভাইয়ের ওষুধ খেয়ে কেউ পুরো ঠিক মতো ফাটে নাই, এগুলি আমার খেলা আছে তো। কিন্তু উনি দিয়ে একটা পুরিয়া দিয়া জটিল রোগ ভালো করে ফেলাইছে। তো ওনার খেদমতো ছিলাম, মানে অল সাইড, যারে বলে পঞ্চরসের রসিদ। এদিকে মায়ের সেবক ঠিক আছে, রোজগারও হালাল রুজি ঠিক আছে। রিক্সার বাবা থেকে কালক্রমে আমি রিক্সার মালিক হয়ে গেলাম। মালিক হয়ে আবার কি রিক্সার কামানি বাসের যে ইয়েটা এটা তৈরি করে শিখে ফেললাম। শিক্ষা এই ব্যবসাটাও অনেক দিন করলাম। এখনও আমার মনে হয় যে হাতে ওই যে বাস বলতে আলি ও ভাই, এই যে একটা শক্তির সাধনা করেছি জীবনে। আমি 17 সালে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে বেঁচে আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার পুরো জীবন জুড়েই অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক ক্লাইম্যাক্স, সেটা আসলে এই ছোট্ট অনুষ্ঠানে বসে খুব স্বল্প সময় তুলনায় সম্ভব। সাগরের জল কালি হতো, পৃথিবীর সব গাছ লিখনি হতো, তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না যদি সব সাগরের জল কালি হতো। আমার দয়ালের জীবদ্দশায় ওনার একটা জীবন সঙ্গীত বই প্রকাশ হয়েছে, হালিম চান্দের। এই গানটা, এই বইটা প্রকাশের মূল হইল বাংলা একাডেমি। বাংলা একাডেমির মঞ্চে আমি ওনার একটা গান পরিবেশন করছিলাম। ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না, সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না। এটা কার লেখা? এটা ওনার লেখা, হালিমচন্দ্রের লেখা। একদিন মেরুলবাড্ডা কোনো রাজনৈতিক সভা নাকি ওই যুবকদের সাংস্কৃতিক সভায় গান করছিলাম মনের অজান্তে। ওই যে জানি আলম কাকে একটা গান গেত না, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, আদম খাইলো আর হাওয়াই খাইলো, ইবলিশ শয়তানে তার আশা ফুরাইলো, ইবলিশ শয়তানে তার আশা ফুরাইলো। আমার তো ছিল কি রিক্সাটা মনে করেন পেটের ডাইল ভাতটা হয়ে গেলে পরে কোনখানো গানের সভা আছে, ওই সবার কাছে গিয়া রোডের উপরে গাড়িটা খাড়া করে সিটের উপরে দাঁড়াইয়া দেখতাম ফকির আলমগীর কাকা, স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুলে আছে। এই যে প্রত্যেকটা শিল্পীর একটা একটা গান, এগুলি তো আমার এই মেমোরিতে রেকর্ড করা। এইটি গাইছি কি মেরুলবাড্ডা গাওয়ার পর আমি অনেক টাকা বকশিস পাইছি। তখন কত 14-15 বছর বয়স, তখন কণ্ঠ তো আরও মিষ্টি। অনেক টাকা বকশিস পাই আমি মাকে নিয়ে ওই মার হাতে টাকাটা নিয়ে দিয়ে করলাম, মা গো এই টাকাটা কিন্তু খরচ করো না, আমি এই টাকাটার সাথে আরও টাকা জমাইয়া আমি আজমির শরীফ যাবো, খাজা বাবার নামের উপরে গান গাইয়া গো মা অনেক টাকা পাইছি, খাজা বাবার দরবারে যাবো। এই নিয়তটা করার কিছুদিন পরে মানে ওই হালিম বায়াতি সাহেবের কাছে আমি মুরিদ হই। এবার ঠিক 12 বছর পরে মনে হচ্ছে আমি আজমির যাবো, খাজা বাবার কাছে নিয়ত করছিলাম। ওনার আমি বললাম যে বাবা এখন আর হুজুর টুজুর যাই না, এখন ডাইরেক্ট বাবা ডাকি, বাবা আমি তো আজমির যাওয়ার নিয়ত করছিলাম, আপনি যদি অনুমতি দিতেন আমি যাইতাম। শেষ পর্যন্ত উনি রাজি হয়েছে, যাও যাইবা, যে এই ফর্মুলায় যে ভাই এইভাবে। এখানে অনেক কথা সংক্ষেপে ছেড়ে দিলাম। এখন হঠাৎ আমার মনে পড়লো, আর এই পীরে তো হুকুম দিল, মাও হুকুম দিল, কিন্তু বউ রেজি গেলাম না। হজে গেলে বলে বউ রজি গে যেমন লাগে, তো বললাম এই আমি তো আজমির যাবো, তুমি কি কো? যাও। আমার ওই বড় বেগমটা আধা পাগল আর কি, ব্রেন শর্ট করলেও চলে। আবার মাঝে মধ্যে এমন ভালো করছেই যে একবারে বাসায় বোঝে এবার মতো, যাও তুমি গিয়া করো খাজার কাম, খাজার বাপে করবো আমার কাম। বাস গেলাম। অমূল্যজন বিক্রি করে, আমার হালিমচন্দ্রের আরেকটা গান আছে, অমূল্যজন বিক্রি করে বিনামূল্যে পাবি রে মারিফতের দেশে যদি যাবি। ঠিকই যেন আমি আজমির শরীফ যাইতে এই মারফতের কিঞ্চিত করুণা প্রাপ্ত হয়ে গেলাম। আমি তোমার নাম রসা করে, তোমার নাম রসা করে অকুলে
দয়াল মুর্শিদ বেতি বিনে দরদি নাই আমার। সাঁতার কেটে কুল পাইলাম না, ভব দরিয়ার মুর্শিদ তোমার নামের গুণে, মুর্শিদ তোমার নামের গুণে হালিমকে করিও পারবে তুই বিলে দরদি নাই আমার। দয়াল মুর্শিদ ববে তুই বিলে দরদি নাই আমার। এই গানটা শুনাইলাম খাজা বাবারে। এই জিনিসগুলো আসলে বুঝতে হলে আমাদের এই অনুষ্ঠানগুলো আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট না। আমি না, আপনাকে একটা কথা অল্প বলি, সময়, শুধু অল্প সময় না, পরিবেশটাও ওরকম না। হ্যাঁ, পরিবেশটা কারণ আপনি অন্যরকম। যেই ধরনের যেই ভাবের কথা বলছেন, সেই ভাবকে বুঝতে হলে ভাবের অন্তর থাকতে হয়, বাবার জগতে থাকতে যেটা হয়। আসলে সাধারণ মানুষের জায়গা থেকে অনেকখানি ক্ল্যাশেবলও হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তর্ক বিতর্কের জায়গাও তৈরি হয়ে যায়। আমাদের মতো জায়গা থেকে আমরা আসলে বোঝাটাও খুব মুশকিল। আমায় দিয়ে ভুল ঠিকানা রাখলে করে কানা, তোমার সবই ছিল জানা, তোমার সবই ছিল জানা। আমি জগৎ ঘুরে এলাম, কোথাও তোমায় নাহি পেলাম। আমি জগৎ ঘুরে এলাম, কোথাও তোমায় নাহি পেলাম। খুঁজতে গেলাম আমি যারে, সেজন ছিল আমার ঘরে। মনরে তোমার সবই ছিল জানা, তোমার সবই ছিল জানা। ধারণাটা হওয়ার সাথে সাথে দৌড়ে আইসে বললাম আর কি ওনার পায়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি না আসলে সাধারণত যেটা হয়, মানে আমাদের অনুষ্ঠানে খুব একটা ইন্টারফেয়ার আমি করি না, কিন্তু একটা অতৃপ্তি নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হবে। কারণটা জি, হচ্ছে কি, তা তো অবশ্যই। আপনার অনুষ্ঠানের আপনার যে জীবনের যে গল্পটা, সেটা আসলে এই স্বল্প সময় আনা সম্ভব নয়। তবে ওই কথাটা ওই সময় বলতে লাগছিলাম। শফিকুর রহমান সাহেব কিন্তু এই ওনার জীবন সঙ্গীত বইয়ের মাঝে আমাকে রাখে নাই। আমার অনেক গুরু ভাইয়েরা ওই বইটাতে রাখছে, আমাকে রাখে নাই। তো যেদিন হালিমচন্দ্রের বইটা প্রকাশিত হয়ে দরবারে আসছে, সেদিন আমার কোনো অস্তিত্ব ওই বইয়ের ভিতরে নাই। আবার ওই দিন আমি অনুপস্থিত ছিলাম। তখন আমার এক গুরু ভাইরারে জিজ্ঞাইতেছে, কিরে শামসু আসে নাই? উনি তো শামসু ডাকতো, ও আসে নাই, রাগ করলো বইটাতে ও না থাকাতে। তো কেউ তো কোনো উত্তর দেয় না, হালি কান পাইতে শুনে। কোনো রাগ করার কি আছে? এত বড় জীবনের কথা শফিকুর রহমান 3 পাতায় কি লিখবে? ও ভাই, আমার কিন্তু জন্মের পরে আমার উপাধিটা 3 কেল্লা সুবাহান আল্লাহ। এই সুবাহান আল্লাহ লেখা কি 1-2 পৃষ্ঠা দিয়া সম্ভব? এবার দেখেন, আজমির থেকে আসার পথে কালকা এক্সপ্রেসে হিন্দি ছেলেরা আমার কাছে তো সারিন্দা দেখা, মহারাজ জি গানা গায়েগা? আমি হ্যাঁ গায়েগা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, গানটা মুখস্থ ছিল, ওই যে ছোটোবেলা সিনেমা দেখতাম তো। দেখা পাইলাম না বন্ধু 3 দিন, গান পার হইতে 6 আনা, ফিরাই আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনার উসুল হইল না বন্ধু 3 দিন। এই হিন্দু ছেলেদের আদবটার ভাষাই বোঝাইবার মতো না। অল্প 2টা টাকা দেয়, 5টা টাকা দেয়, কিন্তু একদম করজোরে। আমাদের এই যে মিরপুরের মাজারে যে বেয়াদবের বাচ্চারা টাকা মাথায় ছিটায় ফেলা, ওই রকম না। অনেক টাকা হয়ে গেল, 700 টাকা। তখন মনে বললো যে হ্যাঁ, এনসি ঘোষের বই এবার আমি কলকাতা থেকে
নিয়ে যাব। ওই সে ডাক্তারের গল্পটা। হ্যাঁ, আমার বাবাই কয়ে দিল যে তুমি আজমির থেকে আসার সময় এই এনসি ঘোষের বই নিয়ে আসো। অথচ আমি আজমির শরীফ যেতেছি, আমি শূন্য পকেটে, উনি কিন্তু জানে। বইটার দাম ওই 175 টাকা। নিয়ে আসলাম বটারে। তা যাওয়ার সময় কিন্তু গেছি এই পাট ক্ষেতের ভিতর দিয়ে চুরি করে। আসার সময় প্রকাশ্যে আসতেছি, এক বিএসএফের দ্বারায় উঠলাম। ওঠার পর ওই ছেলেরা আমাকে দেখে অবাক হয়ে গেল। তখন তো মনে করেন আমার বয়স কত, 20-25, চেহারা তো অনেক। এই ইদানিং তো আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার শরীরে রক্ত তো কমে গেছে। আমার দিক তাকায় থাকলে অটোমেটিক কেউ কিছুক্ষণ তাকায় থাকলে কাঁদতো। ওরা কান্না শুরু করে দিয়েছে, মহারাজ জি কাহা সে আয়েগা, মানে ওরা বাসায় বলতেছে আপনি করতে আইছেন, কেন আইছেন আমাদের কাছে কি? তো আমি ওই আমার বাংলাদেশ করতেছে, আমি এই বাংলাদেশে যাব। এখন ওরা হেড অফিসে ইয়ে লাগাইছে, ওয়ারলেস লাগাইছে। স্যার এক মহারাজ জি, আচ্ছা মহারাজ এই জি আয়া কি कोई नहीं पाया, एक किताब और एक टेंग टेंग और एक तबरुक है। और सारे तो माथा नष्ट হয়েছে গা। এক কিতাব মানে বই, আর একটা তবরুক, আর টেং টেং মানে সারিন্দা। সারের বাড়ি হলো আমাদের এই শিবপুর। উস্তাদ আলাউদ্দিন খান, ও না না না, উনি হলো আমাদের মহেশ ভট্টাচার্য, জমিদার মহেশ ভট্টাচার্যের পরিবারের একজন শিক্ষিত অফিসার, বড় অফিসার। তো উনি ভাবতেছে যে আমার শিবপুর এলাকার, অর্থাৎ মহেশপুর আর শিবপুর পাশাপাশি, যে ওই উস্তাদ পরিবারের কেউ। এখন হ্যাঁ আমার দেখতে দিছে পেস লাগায়, কয়ারে ইয়েত লইও, হেড অফিসে লইও, বনগা হেড অফিসে। ওরা তো আমার ছাড়ে না, আমি তো আর বুঝি না। তখন একটা দুবাসী ছেলে, ওই যে আপনি ক্ষেত লাগায় যারা বটার এলাকায়, এরা কিন্তু দুবাসী, হিন্দিও বুঝে বাংলা বুঝে। পরে ওই ছেলে আমার বুঝাই দিল, কাকা ওনারা তো তোমার অসম্মান করতেছে না, বরং তোমার দেখো না দেখে কাঁদতেছে, তুমি কেন এ পাগল বেশ এত সুন্দর বেটা, এরা কইতেছে আমার লোকে। তো তোমার ওই সারে বলে দেখতে কইছে, এলাকা অফিসে নিয়ে তোমার সম্মান করে বিদায় দিব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরে বটার থেকে পার করে দিল। আইসা দেখি বটারের শত শত ছেলে মাঝখানে পেটে বেন্দা, রশি বেন্দা বেরিয়েছে। ওই যে বেলিকা বা ওই যে মাজার থেকে যে পাথর আনে, সুতা আনে, তাবিজ আনে, পুঁথি আনে, এরারে। এখন আমার কিরে তোর বাড়ি কই? আমি আমার বাড়ি বীরগাঁও। আর এমনি জড়াই ধরে কান্দা, ও আমার এই গানটা কিন্তু আমি ওনার কাছ থেকে শুনেছি। ও আমার আজকে প্রথম যে মিউজিকটা দিছি, দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। কো বাইরে জননী জন্মভূমি আমাদেরকে 52 সালে তারাই দিছি, কিন্তু আমরা ভুলতে পারি না। তো তুই তো আমি শুনছি এত বড় সোনার ভারত ভ্রমণ করে এলি, তোর পকেটে একটা টাকাও নেই, এক কিতাব, এক ট্যাং ট্যাং আর এক তবরুক ছাড়া তোর আমার দিবার কিছু নেই, তুই কিছু খাইয়া খুশি মনে যা। আমি কই তোমার এই রুগ্ন পরিবেশে কি খাওয়া যায়? কিরে রুগ্ন কি? আমি এই যে পেটের মধ্যে যাবেন রাখছ, এইটা সব সারো, এটা লই আমি খাই। আরে তুই তো গরিব নেওয়াজের দরবার চাইছিস রে, তোর কাছে গরিব নেওয়াজের বাতাস লাগছে। এই সারো সারো, বিএসএফ কিন্তু বাইরে যেতেছে, কারমেরও নাই, দিতে সারো লো। কোথায় এবার অর্ডার যে গাড়ি রেডি আছে, কি খাওয়ান আনবো? আমি কিচ্ছু খাওয়ান না। এই যে গাছও কাঁঠাল আছে, মানে কাঁঠালের সময় অনেকটি কাঁঠাল পাইকা রয়েছে, হাজার হাজার কাঁঠাল। খাইয়া দেয়া সন্ধ্যা কালি আন্দার যে দেখো ওই টাইমে পার করে দিছে, যাতে আবার বাংলাদেশের বিডিআর দইটা কোনো সমস্যা না করে। তখন উনি একটা বক্তব্য দিছিল, বাঙালির ভাইয়েরা তোরা দেখে রাখ, শুনে রাখ, ও আসছে যদি থাকে আমি আজীবন তার সেবা দাস হইয়া ভারতে তারে পূজা দেব। সে দেশে যাইতেছে, আমি তারা বয়সে বড়, অথচ একটা প্রণাম দিয়া বিদায় দিছি। আর তোরা ঠেঙ্গো বেরিয়েছি কি লেগা? তোর পকেটের মধ্যে টাকা আছে, তোদের ঝুলাতে মাল আছে। যার পকেট শূন্য সে হলো রাজা ধীরাজ মহারাজ। তো
তা তোরা ভালো হয়ে যাস গা, ওরে দেখা ওর খাতিরে তোরা বিনা শর্তে মাপ দিয়ে দিস। আপনার সারা জীবন পকেট শূন্যই থেকে গেল, কিন্তু সেটা ভরা পকেট। আপনাকে অনেক ধন্যবাদ চিশতি ভাই। সত্য কথা বলতে যেটা, যে এই ভাব কথার অনেক কথাই আমি বুঝিনি, কিন্তু বোঝার চেষ্টা করেছি, মনোযোগ দিয়ে শুনেছি। খুব ভালো হতো যে ওই যে বললাম যে শুরুতেই, যে আমাদের আড্ডাটা যদি এরকম পূর্ণিমা রাতে হতো, সারা রাত বসে গল্প করতাম, একদিন তাহলে বলবো। হয়তো বা আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে প্রেসাইজ আপনি করে হয়তো উপস্থাপন করা যেত। নাগরিক টিভিতে আমার একটা গান শুনছেন, তোরে ভালোবাসি কত কথা নেই, কাজে প্রমাণ দিছি শত শত। হ্যাঁ। আমার নিজের একটা বাঙ্গা নৌকা, সেইটা লয়ে বয়া হ্যাঁ, আমরা দুজন একদিন মিলে আমরা একদিন ওই গল্প করব। এই তুরাগের পচা পানিটা ভালো হোক, এখন কিন্তু দুর্গন্ধ আর মশার কামড়ে হ্যাঁ, হ্যাঁ। মনে করি আমি ওখান থেকে চলে আসি। আমি আপনার জন্য দোয়া করি আপনি সুস্থ থাকেন, কোন একদিন বসবো, গল্প শুনবো। আমি একটা গান দিয়ে আমি বাড়ি ফিরবো, তার আগে একটু দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিই। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, খুব প্রেসাইজলি আমরা আজকের অনুষ্ঠানটাকে উপস্থাপন করেছি। অনেক কিছুই হয়তোবা ওইভাবে স্টেপ বাই স্টেপ আসেনি, তবে যারা বাউল তত্ত্ব পছন্দ করেন, যারা বাউল গান পছন্দ করেন, তারা হয়তোবা একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদ নেবার চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠান থেকে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ কর না, করে চলনা এই যে বিষম যন্ত্রণা, চলনা এই যে বিষম ইচ্ছা জ্ঞানার প্রয়োজনে মনের মানুষ কাছে টানে, বেদ বিধানের মানে না মানার এমন মানে না, জাতি কুলের বাধা মানে না, দুই আত্মার হয় এক মত, দুই মূর্তির হয় একই সুরত, দুই আত্মার হয় এক মত, দুই মূর্তির হয় একই সুরত, এক মরণে মরে দুজনারে মনে জানো না এই যে বিষম যন্ত্রণা, চলনা এই যে বিষম যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলনা এই যে বিষম যন্ত্রণা, চলনা বেহায়ামনা শামসেল হকে আষাঢ় মাসের জেলে বুকে, অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না, এ জীবনে পাবো কি না জানি না, মন চোর হালিম চান রে, মন চোর হালিম চান, নিদয়া নিঠুর পাশান, আখি জলে মন টলে না রে, তার টলে না এই যে বিষম যন্ত্রণা, চলনা এই যে বিষম যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলনা এই যে বিষম যন্ত্রণা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।